আমরা কি বলতেছি ডিফ্লেকশন টর্ক ইজ ইকুয়াল টু ইনারশিয়া টর্ক ড্যাম্পিং টর্ক প্লাস কম্পোনেন্ট টর্ক। এর মধ্যে যেটা ডিফ্লেক্টিং টর্কটা যেটা সেটার ভ্যালু হচ্ছে আমরা বলছিলাম n i a b sin আলফা। sin আলফাটার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, সো আমরা এটাকে আমরা 1 বলতে পারি। এদিকে আমরা কি বলতে পারি বলতো n a b i আলাদাভাবে লিখতে পারি, তাই না? জি স্যার। n a b g এটাকে আমরা g দিয়ে লাস্ট ক্লাসে বলছিলাম। হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা করব, যেখানে হচ্ছে g n b a। হ্যাঁ, সো td কে আমরা gi এটা আলাদাভাবে লিখতে পারি। এর মধ্যে দেখো যে n b a এই টার্ম তিনটাকে আমরা একসাথে রাখলাম কেন? কারণ হচ্ছে n যেটা কয়েলের কুণ্ডলীটা সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, সেটা কনস্ট্যান্ট। b যেহেতু এটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, যেহেতু ম্যাগনেটটা তুমি চেঞ্জ করতে পারবে না, ম্যাগনেটিক ফ্লাক্সটা সেম থাকবে, এজন্য বিটাও এখানে কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে তোমার এই কুণ্ডলী যেটা আছে সেটাকে তুমি যদি রেক্টেঙ্গুলার চিন্তা করো তাহলে সেটা পুরো গুণ, সো সেটারও তুমি চেঞ্জ করতে পারবে। সো NBA এই তিনটা টার্মে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা আলাদাভাবে নিয়ে g হিসেবে একটা কনস্ট্যান্ট ধ্রুবক যেটা সেটাকে আমরা যদি রিপ্লেস করি তাহলে gi আমরা লিখতে পারি। তার মানে কি যে তোমার রিফ্লেক্টিং টর্কটা একমাত্র কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর, তাই না? একমাত্র ভ্যারিয়েবল এখানে জিরো। তারপর দেখো যে টি যেটা ইনার্শিয়া টর্ক যেটা সেটার ইকুয়েশনটা লাস্ট ক্লাসে দেখছিলাম যে j d স্কয়ার থিটা বাই dt স্কয়ার। তারপর হচ্ছে যে ড্যাম্পিং টর্ক dt সেটা হচ্ছে d থিটা বাই dt, এটা লাস্ট ক্লাসে দেখছো। আর tc যেটা হচ্ছে তোমার এই স্প্রিং এর জন্য যে কন্ট্রোলিং টর্কটা আসে সেটাকে আমরা k থিটা দিয়ে বলছিলাম। থিটাটা হচ্ছে ওই যে পয়েন্টারের যে রিফ্লেকশনটা সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তোমরা এই যে একটা এই ভ্যালুগুলো করে জি এটাকে ওদিকে নিচে এটাকে দিয়ে এই যে এক নাম্বার ইকুয়েশনটা লিখো। একটু লিখে লিখে করো, না হলে হচ্ছে একেবারেই প্র্যাকটিস না হলে পরীক্ষার আগে দেখবা যে ভুলে গেছো। এখন লিখবে যে এক নম্বর সমীকরণ যেটা আছে এই সমীকরণটা লিখে রাখো। তারপর দেখো যে আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এই d থিটা বাই dt এটাকে আমরা a দিয়ে রিপ্লেস করব আমাদের হিসাবে সুবিধার জন্য। আর এই যে থিটাটার মান আমরা 1 ধরে নেব। এই যে থিটাটার মান আমরা এখানে 1 দিতে পারছি। এটা একটু সাইড নোট লিখে রাখো। n d থিটা বাই dt, এই যে এতটুকু একটু সাইড নোটে লিখো এই দুইটা লাইন। স্লোপ না, এটা হচ্ছে তোমার ওই সময়ের সাথে অ্যাঙ্গেলের পরিবর্তনটা যেটা সেটাকে আমরা m একটা আলাদা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করছি। থিটা সমান হ্যাঁ থিটা সমান 1 মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটাই হলো। আচ্ছা, এখন হচ্ছে যে লাস্ট ক্লাসে একটু যেখানে তোমাদের আমি তোমরা যেহেতু যে পার্শিয়াল এন্ড ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা ইকুয়েশন সেটা কোর্স এখনো করো নাই, এজন্য তোমরা এটা এখন বুঝতে অসুবিধা হবে। তোমরা শুধু জেনে রাখো যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তোমরা যদি সলিউশন করতে চাও দুইটা তোমাদের সলিউশন আসবে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে আসবে আর একটা হচ্ছে অক্সিলারি ফাংশন বা অক্সিলারি ইকুয়েশন দিয়ে আসবে। আমরা অক্সিলারি ইকুয়েশনটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে যে এই যে তোমার d স্কয়ার থিটা dt স্কয়ার এগুলো প্রত্যেকটাকে m দিয়ে রিপ্লেস করে যেটা তোমার রাইট সাইডটা সেটাকে 0 করে নেব। এটা জাস্ট মনে রাখতে হবে, এটা তোমরা বিস্তারিত পার্শিয়াল এন্ড ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসে পড়বা। আচ্ছা, এরপরে তোমরা হচ্ছে যে এখানে এই ইকুয়েশনটায় m এর দুইটা ভ্যালু পাবা না, m স্কয়ার যেহেতু
সো m1 এবং m2 এই দুইটা ভ্যালু তোমরা পাবে। হ্যাঁ, আর এটা তো তোমরা জানো তাই না, এই কোশ্চেনটা কি এই যে মাইনাস b, এই যে m এর যে তোমার ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে d তাই না, তাহলে মাইনাস b আর প্লাস রুট ওভার এটা কি বলতো মাইনাস b স্কয়ার না, এই যে b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 4 a কি বলতো, a হচ্ছে m স্কয়ার সাথে যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে j, আর c হচ্ছে c যেটা সেটা হচ্ছে এই যে k সেটা হচ্ছে এই c, b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, a হচ্ছে তোমার যেটা m1 এবং m2 টা তোমরা একসাথে লিখতে পারো প্লাস মাইনাস দিয়ে। সো এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এটা আর নতুন করে আর আমি একটু রিভিউ করলাম, জাস্ট একটু খাতায় লিখে রাখলাম। হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশন দিয়ে তোমরা হচ্ছে ওই যে m d θ বাই dt ওটা রিপ্লেস করবা, রাইট হ্যান্ড সাইডটা 0 করে দিবা, এটা হচ্ছে তোমার অক্সিলারি ইকুয়েশন। এটা তোমরা যখন হচ্ছে পার্টিকেল ডিফারেন্স পার্শিয়াল এন্ড ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস দেখবা তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এজন্য আমি এখন আর ম্যাথ তোমাদেরকে কভার করব না, জাস্ট জেনে রাখো। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের থিটা সি, যেটা থিটা সি হচ্ছে আমাদের এই যে এখানে যে থিটাটা আছে সেটা দিয়ে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি, আমরা d থিটা বাই dt করে m দিয়ে না রিপ্লেস করছি, কিন্তু আমাদের আসল ভ্যারিয়েবল কি থিটা না, আসল ভ্যারিয়েবল তো থিটা। সো এই থিটাকে যদি আমরা সলিউশন করি তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে, এটা একটু মনে রাখো। এতটুকু পর্যন্ত তোমাদের হচ্ছে মনে রাখার কাজ, এতটুকু হচ্ছে। এখন আমি বুঝাইলো ইন্টিগ্রাল ক্যালকুলাস আমার পড়ানোর তোমাদের এখন সময়ও নাই, তোমাদের এখন বুঝাইতে পারবো না এটা। সো এটা তোমরা জাস্ট একটু মেমোরাইজ করে রাখবে, এতটুকু, এর থেকে বেশি মনে রাখার কোনো প্রেশার নিবা না। এরপরে দেখো যে আমাদের এই যে ইকুয়েশনটা তোমরা লিখছো, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে স্টেডি স্টেট কন্ডিশন লাস্ট ক্লাসে একবার আমি বলছিলাম, স্টেডি স্টেট কন্ডিশনে কি হয় বলতো, ফিজিক্যাল দুইটা কোয়ান্টিটিকে আমরা যদি সমান ধরে নিই, ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি কি আছে যেটা আমরা দেখতে পারি, যেটা আমরা কন্ট্রোল করতে মানে দেখার মাধ্যমে কন্ট্রোল করতে পারি বলে আমাদের মনে হয়, একটা হচ্ছে রিফ্লেক্টিং টর্চটা, সেটা আমরা কন্ট্রোল করতে পারি তাই না, কারেন্টের ভ্যালু বাড়ে কমায় দিয়ে, কারণ হচ্ছে রিফ্লেকশনটা আই এর উপর প্রপোর্শনাল তাই না, বুঝতেছো, TD is equal to g i না, আই টাকে আমরা কন্ট্রোল করে TD কে কন্ট্রোল করতে পারবো না, তাহলে TD টা যেটা সেটা আমাদের কন্ট্রোলেবল একটা টর্ক আমরা বলতে পারি না। আর হচ্ছে আর আরেকটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি বলো তো, ফিজিক্যাল টর্ক যেটা সেটা হচ্ছে স্প্রিং এর টর্কটা, যেটা আমরা দেখতে পারি তাই না, বাহ্যিক একটা টর্ক, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং টর্কটা তাই না, TC যেটা। সো স্টেডি স্টেট কন্ডিশনে আমরা বলতে পারি না যে এই যে TD is equal to TC, বলতে পারি স্টেডি স্টেট কন্ডিশন, যখন যে কন্ডিশনে আমি কি বললাম মাত্র, ওয়ার্কিং টর্কটা আরেকটু বেশি হয়ে গেলে কাঁটাটা ডিফ্লেক্ট করা শুরু করবে, পয়েন্টারটা ডিফ্লেক্ট করা শুরু করবে, এর ঠিক আগের মোমেন্টটা যেখানে হচ্ছে তোমার ব্যালেন্স কন্ডিশনে থাকে সেটাকে বলা হয় স্টেডি স্টেট কন্ডিশন। সো সেই স্টেডি স্টেট কন্ডিশনে আমরা এই যে এটা কি জিনিস বলতো, কে থিটাটাই আমাদের সেই কন্ট্রোলিং টর্ক না, আর জিআইটা হচ্ছে আমাদের ডিফ্লেক্টিং টর্ক, এই দুটো সমান হবে। সো আমরা যদি ইকুয়েশনে ইনারশিয়া টর্কটা আর হচ্ছে তোমার ড্যাম্পিং টর্কটাকে 0 ধরে নেই, তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে আমরা বলতে পারবো এই GI is equal to K থিটা, সেটাই হচ্ছে আমি নিচে গিয়ে সেটা তোমরা দেখবা, যেটা আছে GI is equal to K থিটা, একটু লেখো। আর হচ্ছে ওই স্টেডি স্টেট কন্ডিশনের নাম কিছু বলো, কিসের রিজন, জিরো হচ্ছে তোমার যে তোমার যে জিনিসটা তুমি চোখে দেখতে পারতেছো সেই জিনিসটাকে তুমি কন্ডিশনে আনবা, আর যেটা তুমি দেখতে পারতেছো না সেটাকে নেগলিজিবল করবে, বুঝতে পারছো। এখানে তুমি দেখতে পারতেছো তোমার চোখের সামনে রিফ্লেক্টিং টর্কটাও তুমি কন্ট্রোল করতে পারতেছো, স্প্রিং আছে, স্প্রিং এর জন্য কন্ট্রোল যেটা তোমার কন্ট্রোলিং টর্ক সেটাকেও তুমি কন্ট্রোল করতে পারতেছো। তো বাকি যে দুইটা টর্ক আছে, একটা হচ্ছে ইনারশিয়া টর্ক আর একটা হচ্ছে তোমার ড্যাম্পিং টর্ক, এই দুইটাকে তুমি চোখে দেখতে পারো, এজন্য এই দুইটাকে তুমি নেগলিজিবল ধরে নিবা, 0 ধরে নিবা। আচ্ছা, আর থিটা কোন সময় থিটা হয় বলতো, একমাত্র স্টেডি স্টেট কন্ডিশনে তাই না, গতকালকে বলছিলাম যে থিটা এই যে থিটা ইজ ইকুয়াল টু থিটা এফ, এটা লিখছে
এটা একমাত্র স্টেডি স্টেট কন্ডিশনে থিটাটা থিটা এফ এর সমান হয়। সো তোমরা হচ্ছে এই ইকুয়েশনটা কাটা এখন লিখো GA = k থিটা এফ। এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা তোমাদের কাজে লাগবে। এটা একটু কাজে লিখো, দেখো এটা যে GA = k থিটা এফ। লিখছো? এরপরে দেখো যে তোমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে কমপ্লিট ইকুয়েশন সলিউশন দিছে। এটা তোমরা এখন বুঝতে তোমাদের প্রবলেম হবে। তোমরা এই যে এতটুকু জায়গাটা তোমরা স্কিপ করতে পারো। এতটুকু জায়গা থেকে আমি যেহেতু এটা বোঝার এখানে তোমার আমার কিছু নাই, সো আমি একটু স্কিপ তোমাদেরকে করতে বলবো। যে তোমরা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য এতটুকু পর্যন্ত মনে রাখবে। এরপরে যে তোমাদের আছে কমপ্লিট সলিউশনটা, এটা তোমরা এখন স্কিপ করতে পারো। আর এই সার্কিটটাও তোমরা লাস্ট ক্লাসে দেখছিলা যে বাইরে থেকে যেই সার্কিটটা কারেন্ট অথবা ভোল্টেজ মাপবো সেটার ভোল্টেজ সোর্সটা হচ্ছে এই ইটা। তারপর হচ্ছে এই যে আমাদের যে তোমার গ্যালভানোমিটারটা ভোল্ট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এই যে এখানে এতটুকুর মধ্যে দেওয়া হয়েছে। আর হচ্ছে দেখো যে এই যে একমাত্র তোমার ডিফ্লেক্টিং টর্কটা যেদিকে কাজ করতেছে, যেটা হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ এর দেখাচ্ছে, কিন্তু এই যে তোমার ইনার্শিয়া টর্ক, তারপর হচ্ছে ড্যাম্পিং টর্ক, কন্ট্রোলিং টর্ক, এটা হচ্ছে ক্লকওয়াইজ কাজ করছে। তার মানে হচ্ছে একটা আরেকটার বিপরীত মুখ, তাই না? বোঝা গেল? আচ্ছা, এখন দেখো যে আমরা 3 টাইপস অফ সলিউশন বলতে কি বোঝাচ্ছে, দেখো যে কত তাড়াতাড়ি ফাইনাল স্টেডি স্টেট ডিফ্লেকশনে আসবে তা ডিটারমাইন করে। মানে হচ্ছে যে ড্যাম্পিং যে টর্কটা, সেটার কাজ কি ছিল বলতো? গতকাল যে দেখেছিলাম আমি, ড্যাম্পিং টর্কটা যে থাকে তার প্রধান ফাংশনটা কি বলতো? যারা কাজ ছিল গত ক্লাসে, না কাজটা কি ইকুয়েশন শুরু না গিয়ে এটা মানে ম্যাগনেট অফ করতে পারে এডি কারেন্ট লস হয় থাকে। ঠিক আছে, মানে কাটাটা যেমন মনে করো যে ডিফ্লেক্ট দিয়ে আমরা এখানে এই পর্যন্ত ডিফ্লেক্ট হয়ে আর যেন এখানে নরমাল না করে, যেন হাইট ইকুয়াল হচ্ছে অসিলেশন না করে। এই ব্যাপারটার জন্য আমাদের ড্যাম্পিং টর্কটা দরকার। তার মানে কি আমরা কত দ্রুত ড্যাম্পিং কন্ডিশনে যাব তার উপর ভিত্তি করে এই যে তোমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছ না, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটার 3টা কন্ডিশন আমরা সেটাকে রাখবো। সো এটা একটু দেখো যে এখানে আমরা যাই কন্ডিশনগুলোতে, 3 টাইপস অফ যে কন্ডিশন। একটা হচ্ছে তোমরা এটা ইম্পর্টেন্ট খাতায় পয়েন্ট লিখো, একটা হচ্ছে আন্ডার ড্যাম্পড কন্ডিশন। আন্ডার ড্যাম্পড কন্ডিশন দেখো, তার আগে তোমরা হচ্ছে যে m1 এবং m2 এর ভ্যালু দুটো লিখে রাখছো খাতায়। m1 এবং m2 এর ভ্যালু দুটোও লিখে রাখো। আমাদের আন্ডার ড্যাম্পড কন্ডিশনটা কি কি সেটা আমরা সেখান থেকে দেখব। হ্যাঁ, ওখানে আমি আসবো। তার আগে হচ্ছে তুমি m1 এবং m2 এর ভ্যালু দুটো লিখে রাখো, যেটা যে তোমরা আগে দেখছো। এটা এই যে এই দুটো লাইন একটু লিখে রাখো, m1 আর m2 এর ভ্যালুটা। minus d plus minus d square minus 4jk divided by 2j m1 m2। সো এখন দেখো যে আমাদের ড্যাম্পিং কন্ডিশনটা কি রকম সেটা আমরা এখান থেকে আসবো। আন্ডার ড্যাম্প যে কন্ডিশনটা, আন্ডার ড্যাম্প কন্ডিশনটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি যে তোমার পয়েন্টারটা যে রকম কন্ডিশন দেখা হবে
সেটা হচ্ছে আন্ডার ড্যাম্প কন্ডিশন। সেটা দেখো যে এই যে আমাদের এই অসিলেশনটা দেখতে পাচ্ছ না, যে কিছুটা তোমার হচ্ছে কিছুটা ডিফ্লেক্ট করে আবার হলো স্টেবল হয়ে গেল। এইটা হচ্ছে তোমার ওই যে কাটাটার তোমার যে ডিফ্লেকশন দিচ্ছে, সেটাকে যদি তুমি গ্রাফে দেখতে চাও, গ্রাফটা যদি এরকম হয় যে পিকে এসে কিছুটা নিচে পিকে যাবে, এরপরে তোমার অ্যামপ্লিটিউডগুলো আস্তে আস্তে ধীরে ধীরে স্টেডি স্টেট হয়ে গেল, এই ব্যাপারটা হচ্ছে তোমার আন্ডার ড্যাম্প কন্ডিশন। এই আন্ডার ড্যাম্প কন্ডিশনটা কখন আসবে সেটা দেখো, যখন হচ্ছে তোমরা যে দুইটা সলিউশন বের করবা, এই কোন কোন সাইলেন্ট যে ডি স্কয়ার মাইনাস 4jk এটার উপর ডিপেন্ড করে। আন্ডার ড্যাম্পটা হচ্ছে কি বলতেছে, যখন হচ্ছে লেস দ্যান 0 হয়। সো এটা যখন লেস দ্যান 0 হয় তখন কি হয় দেখো তো, এই যে এই টার্মটা লেস দ্যান 0 হলে কি হবে, ইমাজিনারি হয়ে যাবে না, ইমাজিনারি হয়ে যাবে। সেটাই বলছে যে তখন যে m1 এবং m2 সলিউশনটা পাবো সেটা হচ্ছে ইমাজিনারি সলিউশন পাবো, সেটা এখানে বলে দিছে। তারপর দেখো যে ক্রিটিক্যালি ড্যাম্পড, আরেকটা পয়েন্ট দাও তোমরা, সেকেন্ড পয়েন্টে দাও ক্রিটিক্যালি ড্যাম্পড। ক্রিটিক্যালি ড্যাম্প দিয়ে তোমরা হচ্ছে ছবিটা দেখো, ক্রিটিক্যালি ড্যাম্পটা দেখো যে আমাদের এই তোমরা কি করতেছো বলো তো, পিছনে সাইলেন্ট করো তো ফোন। তোমরা কি ক্লাসে ভিডিও কলে কথা বলতেছো না? মেবি স্যার গ্রুপে কল দিছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ করে কল আসে নাই দিয়ে দিছে। আচ্ছা দেখো ক্রিটিক্যালি ড্যাম্পটা কি জিনিস দেখো, ক্রিটিক্যালি ড্যাম্পটা দেখো যে তোমার যেই তোমার কাটাটার ডিফ্লেকশন সেটাকে যদি তুমি গ্রাফে নাও তাহলে দেখবা যে স্টেডি স্টেট কন্ডিশনের উপরে ওঠে না, স্টেডি স্টেট কন্ডিশনে গিয়েই সে স্টেবল হয়ে যায়। সো সে এই যে কাটাটার ড্যাম্পিংটা বেশি হচ্ছে এখানে, আমরা বলতে পারবো। বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? ড্যাম্পিংটা ক্রিটিক্যালি ড্যাম্প যেটা, সেখানে হচ্ছে তোমার এই যে দেখো এইটাই কিন্তু হচ্ছে তোমার নড়াচড়া করবে কাটাটা। এই যে এখানে তোমার অ্যামপ্লিটিউড দেখতে পারতেছো, কাটাটা নড়াচড়া করে অ্যামপ্লিটিউড দেখতে পারতেছো। তো দেখো যে এখানে স্টেডি স্টেট কন্ডিশনে আসতেছে, কিন্তু তার সেটা আসার পরে যেটা একটা ডিফ্লেকশন দেয়া সেটা দিচ্ছে না। সো ক্রিটিক্যালি ড্যাম্পটা একটা গুড কাইন্ড অফ তোমার ড্যাম্পিং সেটা বলতে পারো। সো এই যে ক্রিটিক্যালি ড্যাম্প আসার জন্য কি হইতে হবে দেখো, যে এই d স্কয়ার মাইনাস 4jk এটা হচ্ছে 0 হতে হবে। 0 হলে দুইটা যেটা তোমার সলিউশন m1 এবং m2 দুটো সমান হবে। পড়ছো না এগুলা? ম্যাথে পড়ছো না এগুলা? কি আমি তো অনেকদিন আগে পড়ছি এটা, তোমাদের এইচএসসি তে কোন ম্যাথে কোন চ্যাপ্টার ছিল বলতো? কোনটা? এই যে এটা 0 দেয়া হয়, 0 দিলে কি হয়? লেস দ্যান 0 স্যার যে থার্ড চ্যাপ্টার ছিল, না সরি ফোর্থ চ্যাপ্টার ছিল, সেটা সে সময় কিন্তু এগুলো তোমরা পড়ছো যে দুইটা রুট ইকুয়াল হয় কখন, দুইটা রুট হচ্ছে ইমাজিনারি হয় কখন, দুইটা রুট হচ্ছে রিয়েল কিন্তু হচ্ছে আনইকুয়াল হয় কখন, পড়ছো না? সেই জিনিসই এখানে আমরা কাজ করছি। ওই দিন লাগা তোমরা মনে হয় পড়ছো কিছুদিন আগে। আচ্ছা এটা একটু লিখে নাও যে ক্রিটিক্যালি ড্যাম্প হচ্ছে তোমার দুইটা যে তোমার হ্যাঁ দুইটা যে তোমার সলিউশন আসছে m1 এবং m2 দুইটা হচ্ছে সমান হচ্ছে এবং ইকুয়াল হচ্ছে, তাই না? ইকুয়াল কি কারণ হচ্ছে যে মানে ওয়েব টেবিলে গিয়ে একদম ইকুয়াল না সেটা বলতে পারবো না, এখানে হচ্ছে তোমার ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি। দেখো দেখো ইমাজিনারি যদি তোমার কোনো ভ্যালু পাও সেটাও কিন্তু তুমি গ্রাফে দেখতে পারো। জানো ওই যে তোমরা i প্লাস পড়ছো না x প্লাস i j দেখছো না, x এর যদি তোমরা এদিকে তোমার y এর উপরে যদি রিয়েল ধরো নিচে গিয়ে তোমরা ইমাজিনারি হয়ে যাবে না, তো তোমার নাম্বারকে ইমাজিনারি হিসেবে তুমি প্রকাশ করতে পারো। আচ্ছা এরপর দেখো যে আমাদের ওভার ড্যাম্প, যেটা ওভার ড্যাম্প হচ্ছে তোমরা দেখো যে স্টেডি স্টেট কন্ডিশনে সে যেতে পারতেছে না, তার মানে তার ডিফ্লেকশনটা ম্যাগনিটিউড এত কম যে সে তোমার স্টেডি স্টেট কন্ডিশন পর্যন্তই পৌঁছাতে পারতেছে না। সবচেয়ে একটা ওয়ার্ড সিচুয়েশন কোনটা? ওভার ড্যাম্প ওভার ড্যাম্পের উপর
কারণ হচ্ছে আমাদের তো হচ্ছে সিরিজ এর কন্ট্রোলে যেতে হবে, নাহলে তো হচ্ছে তোমার পয়েন্টারটা আমরা কি ভ্যালু দিব তাই তো আমরা দেখতে পারবো। আচ্ছা ওভারড্যাম্পের জন্য কি হয় দেখো, ওভারড্যাম্পের জন্য হচ্ছে আমাদের d² - 4jk টা গ্রেটার দেন 0 হয়। এটা হচ্ছে দুইটা তোমার সলিউশন হচ্ছে রিয়েল হবে এবং আনইকুয়াল হবে। ওকে, তাহলে এটা তোমার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এক্সামের জন্য বলতে পারো, তোমাদের সামনে মিডটার্ম আছে সেটার জন্য বলতে পারো যে গ্যালভানোমিটারে ড্যাম্পিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমাদের যে তিনটা সিচুয়েশন তৈরি হয় তার গ্রাফটা কি রকম হয় এবং হচ্ছে গ্রাফের পিছনে হচ্ছে তোমার এই এটা দিয়ে তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে ইকুয়েশন কোনটা কি রকম, এটা সহজ আছে। আচ্ছা এটা হলো আজকে তোমাদের একটা পার্ট। আচ্ছা সেকেন্ড পার্টে তোমরা টপিকের নাম দাও সেকেন্ড পার্ট। আজকের মতো শেষ না। আচ্ছা এটা দেখো যে ইফেক্ট অফ গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স অন ড্যাম্পিং অর ড্যাম্পিং ডিউ টু কয়েল সার্কিট রেজিস্ট্যান্স। তার মানে কি বলতেছে যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের সাথে ড্যাম্পিং যে আমরা দেখলাম ডি টার্মটার সম্পর্কটা কি সেটা আমরা এখানে দেখব। টপিকটার নাম দিয়ে তোমরা আন্ডারলাইন করো। Damping to coil circuit resistance. সিকেজি দিয়ে অনেক সময় সার্কিটের শর্ট ফর্ম বোঝানো হয়। কে কিভাবে কোর্সে আগে থেকে করতে হবে সেটা আমি জানি না, সেটা আমিও ছোটবেলা থেকে দেখে আসছি সার্কিটের শর্ট ফর্ম কে দিয়ে লেখা হয়। যেমন ট্রান্সফরমারকে কি দিয়ে লেখা বলো, টি এক্স এরকম। ওরা তো ডিলিট করে দেয় টি ওয়াজ কিছু আছে কে ট্রান্সফরমার তোমার এক্স করতে হবে, ট্রান্সফরমার্স ইকুয়েশনটা লাগবে স্যার না না আসতেছে এটা নাই স্যার আগে এটা লাগবে স্যার লিয়ার লাগবে পরে আমার দেখতে পারবো লেখি বা পড়াশোনা আচ্ছা সিরিয়াসলি এখন বলো তোমরা হচ্ছে সিটি বলে দিবা মিটার আগে তোমরা সিটি দিছো কোন না এটা এবং আর নেক্সট মান্থে নেওয়া যাবে সাইকেল এর গেল স্যার নেক্সট মান্থে ফার্স্ট উইকেন্ডে না না মিড চলে আসবে তখন হচ্ছে মিডের কোনো স্যার আপনি কি জানেন আমাদের টাকাও করতে পারে হয়তো জানা হইতে হওয়ার কথা ক্যালেন্ডারে আছে আরে ভাই খারাপ না স্যার বুঝতে হবে বুঝছো ক্যালেন্ডারটা আছে কিন্তু বুঝতে হবে স্যার এই পিএম হওয়া দরকার স্যার পরে ক্লাস চালু হতে পারে নাকি ক্লাস চালু হতে পারে নাকি আপনারা এই সময় বলে দিন স্যার নেক্সট উইকেন্ডে জানুয়ারি শেষ হয় সিটির জন্য নাকি স্যার সিসি জানুয়ারি শেষ হইতে পারে জানুয়ারি শেষ সেটা একাডেমিক ক্যালেন্ডার একটা দেয়া আছে সেটা এডিট হবে কিনা সেটা অথরিটি স্যার আমাদের তো শুরু হয়েছে 30 তারিখে ক্লাস তো স্যার এলবারে মিটার নিয়ে ক্লাস প্রথম থেকে ওটা বেশি কিছু নাই ওটা হচ্ছে তোমার নেক্সট উইকেন্ডে নেক্সট উইকেন্ড বা এই নেক্সট উইক সিটি এই দুই সিআর বলো তোমাদের সাথে আমার আছে স্যার দুই দিনের সামনে নিতে পারে বিজে হইতে সিনিয়র সিআর জুনিয়র সিআর সিটি আপনারা ক্লাস তুমি বেশ মঙ্গলবার বুধবার না স্যার নেক্সট বুধবার দিয়েছেন নেক্সট বুধবার ওকে স্যার ওকে তাহলে সিলেবাস থাকবে হচ্ছে তোমার ওই যে ফার্স্ট লাইনটা লেকচার 1 2 হচ্ছে ওই যে প্রথমে যে সাইটটা পড়াইছি সেটা হচ্ছে তোমরা সেখানে বেশি কিছু বোঝার নাই এই জন্য চ্যাপ্টার ওয়াইজ না স্যার ডেটটা লেগে যাবে ডেটটা লেগে চ্যাপ্টার ওয়াইজ মানে চ্যাপ্টার মানে হচ্ছে প্রথম দুইটা স্লাইড একসাথে ছিল একটা
একটা সাইটের মধ্যে লেকচার আর গ্যালোমিটার থাকবো গ্যালভানোমিটার কি স্যার থিওরি দেখবেন না মানে এত আচ্ছা তোমার একটা সিটি নিয়ে আমি বলবো ডেট চাইতেছো তাই না লেকচার থেকে শুধু গ্যালোমিটার হ্যাঁ স্যার আপাতত কোশ্চেনগুলো থিওরিতে দেখেন কাকে বলে ভালো কাজ নবায়নে তোমার পরিস্থিতি দিয়ে একটা করে এটা একটু তোমরা হচ্ছে ওই তোমাদের পার্সোনাল প্রোফাইল থাকতে দিয়ে দিও। আচ্ছা সিটির কোশ্চেনে আমি তো কথা বলি সিটিটা তোমাদেরকে আমি ইভালুয়েট করব বুঝছো যেহেতু তোমাদের সাথে আমার কোনো ক্লাস হয় নাই সিটির কোশ্চেনটা আমি তোমাদের ক্লাসে কতটুকু তোমরা মনোযোগ দিছো এবং হচ্ছে কতটুকু বাসায় পড়ছো সেটা ইভালুয়েট করবো এই জন্য এবার বদ বাঁধানো কোশ্চেন দেবো ইজি কোশ্চেন ছোট ছোট প্রশ্ন দেবো কিন্তু সেটা তোমরা ক্লাস করে বুঝছো কিনা সেটা আমি জি স্যার ইনশাআল্লাহ বেসিক কোশ্চেন ওকে স্যার যদি ম্যাথ তো আমি করাবো ম্যাথ হচ্ছে নেক্সট আজকে যদি স্টার্ট করতে পারি করলাম নেক্সট উইকে একটা ক্লাস পাবো ম্যাথ যেটুকু করাবো সেখান থেকে ছোট ছোট কি রকম একটু স্ট্যান্ডার্ড লেভেল বুঝিনি একটু জোরে বলো মানে স্যার কি রকম প্রশ্ন করতে পারেন আপনি একটু বলে দেন একটু ডেমো করতে ডেমো কোশ্চেন তোমার তো সিলেবাস শর্ট এখান থেকে তো আর এটা কারণ হচ্ছে তোমার একটা ধরো যে আমি কি পড়াইছি বলতো স্ট্রং বেস দিয়ে আমি দুইটা এলিমেন্ট করছি একটা হচ্ছে নাল রিফ্লেকশন দেয় না নাল রিফ্লেকশন দিয়ে আমরা যে একটা তোমার সেল বা ব্যাটারি ইএমএফ বের করছি আবার আরেকটা কি করছি স্ট্রং বেস দিয়ে অজানা রেজিস্ট্যান্স বের করছি পটেনশিয়াল তাহলে তোমার এই যে তোমার পটেনশিওমিটারটা তোমার যদি তুমি ফিগারটা দেখো মানে কি দেখো বলতো যে তোমার ব্যাটারির অ্যাক্রসে তুমি স্লাইড করে করে ওখানে সাথে ভোল্টেজ ম্যাচ করতেছো সো তোমার ব্যাটারি ধরো অজানা যে তুমি ব্যাটারিটা ভোল্টেজ জানতে চাও সেটা হলো 4 ভোল্ট ধরে নাও সাপোজ আর তোমার হচ্ছে যে সিরিজ মডেল আছে এটা 1 থেকে 10 ভোল্টের মাঝামাঝি আছে তোমাদের জিজ্ঞেস করতে পারি যে এই যে কেন 4 এ এসে সেই ডিফ্লেকশনটা বন্ধ হয়ে গেল কেন 3.9 এসে ডিফ্লেকশন দিত 4.1 ও ডিফ্লেকশন দিত কেন 4 এসে সে বন্ধ হয়ে গেল দেখতে পারবো না পারবো না সো এইরকম বেসিক জিনিস কারণ হচ্ছে তোমার গ্যালভানোমিটার যে কনস্ট্রাকশনটা করে গ্যালভানোমিটার কনস্ট্রাকশনে তোমার হচ্ছে যে কেন তোমার কোডটা রেডিয়াল রাখা হয় গোলাকার কোড দেওয়া হয় ওটা কিন্তু পড়াইছি বলো তো বার ম্যাগনেট যে দেখাইছিলাম বার ম্যাগনেটে তোমার হচ্ছে লেফট থেকে রাইটে সমান ম্যাগনেটিক ফিল্ড গেছে কিন্তু হচ্ছে তোমার যদি তোমার ম্যাগনেটটা তুমি এমন ভাবে কনস্ট্রাক্ট করো যে গোলাকার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারো তখন কি হয় সাইন আলফার ভ্যালু 90 হয় কেন হয় দেখেছিলাম নর্থ সাউথ পোল হচ্ছে যে এইগুলোই কোশ্চেন বুঝতে পারছো মানে এইটা হচ্ছে এইটা মনে করো যে এই টেস্টটা দিয়ে আমি তোমাদেরকে ইভালুয়েট করব কে তোমরা পড়াশোনা করতেছো কে করতেছো না বাসায় এই এক টেস্টটা আমি বুঝে দেব পড়াশোনা করতেছো আমি বলে দিই স্যার স্যার থিওরি বেস কোশ্চেন দেখলে একটু সুবিধা হবে আমি শুনি না তার ক্লাস যারা ক্লাস করেনি তারা কিভাবে সিরিজ করতে নেবে ক্লাস করনি কেন সেটা তো তোমার দোষ সিরিজ করতে এখন আমরা কিভাবে নেব সিডির প্রস্তুতি হচ্ছে তোমরা ফার্স্ট ইউটিউব লেকচার দেখবে হ্যাঁ ইউটিউব লেকচারটা দেখবা যদি না বুঝো আমি তো আছি আমার কাছে তোমরা আমি লেকচার আপলোড হয়েছে 100 বার সেটা তো বুঝো না যে অনেকগুলো একদিনেই মনে করো হচ্ছে তোমার 100 ক্লাস রেকর্ড তোমার লিমিট হচ্ছে একদিনে 50টা তোমার আপলোড করা যায় না মানে তোমরা হচ্ছে যে এই যে তোমার এই যে কোশ্চেনগুলো যেটা হচ্ছে আগে দেখাইলাম যে আন্ডার ড্যাম্প কন্ডিশন এইটা মানে ফুল তোমার এলাবোরেট কোশ্চেন আমি মিলে করব বা ফাইনালে করব কিন্তু এইখানে তোমার জাস্ট হচ্ছে কি জিনিস এটা কি হচ্ছে এটা আমি তোমাকে জিজ্ঞেস করব বুঝতে পারছো আচ্ছা এখন দেখো যে রিফ্লেক্টর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এত খুশি কেন তোমরা সিন গাজী মিয়া কারা টপার সিন কেমনে জানি পায় বাইরে যায় না তাই তো ডিস্টার্ব করো না সামনে স্যার ব্যাকনেস থেকে সেকেন্ড উঠে সামনে যাচ্ছে তো আমাদেরকে ডিস্টার্ব করে এই স্যার টুপিটা ভুলে জিনিস আছে কিছু লাগে না মাঝখানে এমনি চলে যায় ঠিক আছে এই তো ভালো এটা দিলে তো সোজা করা হবে
দেখি তোমাদের কিছু আমি চিনি কিনা সিন করি তাই না মিয়া কে এই স্যার এই মিয়া আসিফ মিয়া গাজী কে গাজী ওই গাজী উমর গাজী তোমরা এক গ্রুপে না জি স্যার তোমাদেরকে আমরা একসাথে ডাকি তো এইজন্য আমার মনে আছে সিন মিয়া গাজী সব পাঁচটা মিলে গেছে আচ্ছা সিন গাজী মিয়া ঠিক আছে সিন গাজী তারপর হচ্ছে তুমি কথা কম বলো তোমাকে আমি এখন নাম মনে রাখতে পারিনি তোমার নাম যেন কি নাইম দুইটা নাইম আছে ইসলাম এটা ইসলাম তুই নেই তুমি নাইম ইসলাম না না পিছনেটা নাই ইসলাম নাইম ইসলাম আর তুমি কি জান্নাতুল শুধু হুদা নাই শুধু নাইম শুধু ভাই আর একজন হচ্ছে 15 একজন 14 সেটা তো আমার অত মাথায় থাকবে না আমি চেহারা চিনি না তারপর হচ্ছে যে মেহেদি আমি চিনি প্রথম দেখতে জি জি তারপরে আর একটা চিনি নাম হিসেবে তো আর চিনি না একটা বইলে দেব হাতে মিলে দিতে সব প্যারেন্ট থেকে না একবার মিলে দিব আচ্ছা প্রেজেন্ট লাস্ট টাইম নেবো জাস্ট হচ্ছে তোমাদের ইয়া তোমার নামটা কি স্যার নীরব নীরব সবসময় নীরবই আর নীরব ঠিক আছে তুমি তোমার নামটা যেন কি ছিল সিনমিয়া গাজের একজন আসিফ মিয়া তুমি কি তৌফিক ওমর মজুমদার রফিক ওমর আর তুমি রুমা রুমা তো বে কম তো মনে থাকবে আর তুমি কি স্যার শরীফা শরীফা আচ্ছা দুইজন এটা আর তুমি হচ্ছে ইয়া আশিককে গাজী আমি জিজ্ঞেস গাজী এই কি আর তুমি কি বলো তুমি কি সিয়াম আচ্ছা তারপর দীপ্রজিৎ না দীপ্রজিৎ স্যার, সিয়াম। আছে আর মেহেদি আর ওই যে কি আর তুমি কি রাহাত আর তুমি কি তোমাকে ফার্স্ট নাকি আছে কি নাম তোমার ফোর প্লাস ঠিক আছে ঠিক আছে মনে রাখবো আচ্ছা এরপর আসো দেখো এখন যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সের সাথে আমাদের হচ্ছে ড্যাম্পিং এর একটা রিলেশন আছে সেটা আমরা লিখতে হবে এটা হচ্ছে নিজের জন্য তোমাদের ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো যে দিব না এই যে এগুলো থেকে দিব আচ্ছা প্রথমে হচ্ছে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ব্যাক ইএমএফ এই ওয়ার্ডটার সাথে কি তোমরা পরিচিত ব্যাক ইএমএফ ইএমএফ এর সাথে পড়ে ইএমএফ সাথে পরিচিত তাই না যে ব্যাক ইএমএফটা আমি একটু তোমাদেরকে বলি যে কোনো একটা রোটেটিং ডিভাইস কোনো একটা এক্সটার্নাল ভোল্টেজ থেকেই তো প্রাপ্ত হয়ে সে ঘুরতেছে তাই না তো এই যে ঘোরার পরে সেই রোটেটিং ডিভাইসটার নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে যেমন হচ্ছে তোমরা এইটার মধ্যেই যদি দেখো যে দেখাই এইখানে কি ভিতরে কোনো ইন্টারনাল তোমার ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স আছে না বাইরের যে সার্কিটটার মধ্যে আমরা সেই যে সার্কিটটার কারেন্ট অথবা ভোল্টেজ মাপতে চাই সেখান থেকে কারেন্ট আসতেছে তাই না সো এখানকার ভোল্টেজ সোর্সটা হচ্ছে এক্সটার্নাল তারপরে দেখো যে এই কয়েলটা সে নিয়ে ঘুরতেছে না কোয়ান্টা ডিফ্লেক্ট করে যে এই কয়েলটা ঘুরে না কয়েলটা ঘুরতেছে সো এই যে কয়েলটা ঘুরে কয়েলের একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় সেই তোমার কন্ডাক্টরটা তুমি যদি মুভ করো তাহলে তার নিজস্ব একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয় তোমরা জানো এটা কিসের ল বলো তো ফ্যারাডে পড়ছো না ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ল তাই না কোন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয় এই যে দেখো যে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কি করে যে তোমার এক্সটার্নাল সোর্সটা থেকে কারেন্ট আসতেছে সেই সোর্সের যে ভোল্টেজটা তাকে বাধা দেওয়ার ট্রাই করে এই যে বাধা দেওয়ার প্রসেসটা সেটা হচ্ছে তোমার ব্যাক ইএমএফ বুঝা গেল যে কারণে উৎপন্ন হচ্ছে সেই কারণটাকে সে বাধা দিচ্ছে এবং এই লটা যেটা হচ্ছে এই প্রসেসটা তাকে বলা হয় লেনজেস ল এটা তোমরা শুনছো লেনজেস ল পড়ছো না তোমরা হ্যাঁ ফিজিক্সে পড়ছো নি আমি জানি হ্যাঁ লেনজেস ল পড়ছো যে মেয়েরা জানে মেয়েরা পড়ছে ভালো জি স্যার ওটাই পড়ে লেনজেস লটা তাহলে কি হচ্ছে বলো তো নিত্যতা সূত্র মেনে চলে না হ্যাঁ একভাবে বলতে পারো লেনজেস লটা কি আসলে বলো তো তাহলে যে কারণে ক্রিয়েট হচ্ছে সেই কারণটি সে বাধা দিচ্ছে লটা স্কুল জানি না স্যার এইটাই ল লেনজেস ল হচ্ছে এইটাই যে কারণে ক্রিয়েট হয় সেই কারণটি সে বাধা দেয় ফিজিক্সে সেকেন্ড পড়ে ছিল আচ্ছা দেখো আমরা যে সার্কিটটার ভোল্টেজ অথবা কারেন্ট মাপতে চাই তার ভোল্টেজ হচ্ছে ই আর এই যে তোমার এখানে দেখো ইবি একটা দিয়ে প্রকাশ করতেছে এটা হচ্ছে সেই ব্যাক গ্যালভানোমিটারের কয়েলটা ঘোরার কারণে তার নিজস্ব ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হওয়ার কারণে
একটা ভোল্টেজ ক্রিয়েট হয় যেটা এই যে কারণে ক্রিয়েট হয় এই ই ভোল্টেজটাকে সে বাধা দেয়, এই প্রসেসটাকে বলা হয় ব্যাক ইএমএফ। বুঝা গেছে? আর এই যে এইতে তোমার তাহলে এই এটা একটা ফুল সার্কিট কমপ্লিট করে না, তাহলে এইখান দিয়ে যে তোমরা যে ফর্মুলাটা পড়ছো TD NVA I, তাই না? এই যে আইটা কোনটা? আইটা হচ্ছে এই সার্কিটটার মধ্য দিয়ে যে কারেন্টটা যায় সেটা না। সো এই কারেন্টটা ব্যাক ইএমএফ তৈরি হওয়ার কারণে শুধু কিন্তু এই ভোল্টেজের জন্য তোমার বাধা পাবে সেটা কিন্তু না, সে হচ্ছে ইবি এর জন্য বাধা পাবে। এখানে কারেন্টটা যদি তুমি নির্ণয় করতে চাও তুমি কিভাবে কারেন্টটা বের করবে বলো তো? যে ই মাইনাস ইবি ডিভাইডেড বাই আর। বুঝা গেছে? আইটা তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে না ব্যাক ইএমএফ এর জন্য। আর আগে কারেন্ট ছিল হচ্ছে তোমার ই বাই আর। ইবি তো অবভিয়াসলি একটু ছোট হবে না? হ্যাঁ, ই থেকে ছোট হবে। দেখো যে তোমার যখন হচ্ছে যে কি বললাম মাত্র বলো তো, যখন এই তোমার ব্যাক ইএমএফটা ক্রিয়েট হয়নি, ব্যাক ইএমএফ ক্রিয়েট হওয়ার আগে কিন্তু তোমার কয়েলটাকে করতে হবে। কয়েল যদি না ঘুরে তাহলে কিন্তু আবার ব্যাক ইএমএফ ক্রিয়েট হবে না। সো ওই টাইমটায় তোমার কারেন্ট যেটা পেতে সেটা হচ্ছে ই বাই আর। যখন হচ্ছে তোমার এই যে ব্যাক ইএমএফটা ক্রিয়েট হলো গ্যালভানোমিটারের ভিতরে, তখন কারেন্টটা হচ্ছে ই মাইনাস ইবি বাই আর। কারেন্টের ভ্যালুটা কি কমে যাচ্ছে না বাড়তেছে? কমে যাচ্ছে না। সো আমরা দেখতে পারতেছি যে ব্যাক ইএমএফ এর একটা অবশ্যই প্রভাব আছে। দেখো এখন যে ইটা কি বলছে তারা, অ্যাপ্লাই ভোল্টেজ টু দ্য গ্যালভানোমিটার, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার when সার্কিট ইজ ক্লোজড, সেটা তোমরা দেখলা। আর এই যে ব্যাক ইএমএফ অফ গ্যালভানোমিটার যে ইবি যেটা পড়তেছো সেটা লিখে তোমরা এই যে এই ইকুয়েশনটা একটু লিখে রাখো। ইবি GD থিটা বাই DT। জিটা গেছে এনভিএ, জিটা হচ্ছে ওই যে এনভিএ প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাক ইএমএফ অফ গ্যালভানোমিটার লিখে ইবি GD থিটা বাই DT এটা লিখে রাখো। লিখছো? এরপরে তোমরা হচ্ছে ওই আগের ইকুয়েশনটা আরেকটা লিখতে হবে তোমাদের, এই যে এই নাম্বার ইকুয়েশনটা যেটা হচ্ছে তোমার সব ধরনের টর্ক আছে, তোমরা জাস্ট ড্যাম্পিং টর্কের মাথায় একটা ড্যাশ দিবা। এটা বোঝাচ্ছে হচ্ছে যে ড্যাম্পিং এর সাথে যেহেতু এই যে আমাদের কয়েল রেজিস্ট্যান্স আর এর সম্পর্কটা প্রকাশ করব, এইজন্য এই ড্যাম্পিং কে আমরা ডি ড্যাশ দিয়ে প্রকাশ করব। এই নাম্বার ইকুয়েশনটা একটু লিখে রাখো। ড্যাশটা প্রাইম প্রাইম বলতে পারো ড্যাশ বলতে পারো। ওইটা তো আবার ডাবল সেকেন্ডে না, এটা ডি ড্যাশ দিয়ে বুঝো। ডাবল ডেরিভেটিভের কথা এখানে আনার দরকার নেই। আচ্ছা, এরপরে তোমরা দেখো যে এই এটার বোর্ড এই নাম্বার ইকুয়েশন তোমাদের লেখা হয়েছে। এরপরে দেখো কি হচ্ছে, এরপরে আমাদের দেখছো এই নাম্বার ইকুয়েশন তোমরা হচ্ছে যা হচ্ছে দিতে পারো, 1 নম্বর 2 নম্বর দিতে পারো, এখানে এই ঠিক আছে। এখন দেখো যে আমাদের এই যে আমাদের যেহেতু রিফ্লেক্টিং টর্কটা বা তোমার ওয়ার্কিং টর্কটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, সেহেতু আমরা কারেন্টের ভ্যালুটা এখানে বের করতে হবে। কারেন্টের ভ্যালুটা কিভাবে বের করবে? এখানে E - EB / R না? সো এই যে I এর জায়গায় তোমরা E - EB / R টা তোমরা বসাবে। এই যে এই নিচের ইকুয়েশনে দেখো যে E - EB / R করা হয়েছে, আর এই যে উপরের G টা ঠিক আছে, জাস্ট এই I এর জায়গায় E - EB / R। দেখো E - এটা হচ্ছে EB / R, এটা লেখো। বুঝলা এটা কিভাবে চেঞ্জ হলো? এই যে G dθ/dt আবার ভাঙতেছে নাকি? হ্যাঁ পরে আবার আরেকটা স্টেপ আনেছে। হ্যাঁ, এটা স্টেপ বানিয়েছি যে ব্যাক ইএমএফ EB, এই যে এটা হলো সেই EB, হ্যাঁ, E - EB / R। স্যার এবি জি ডিডি ঠিক আছে কি হবে? এটা হচ্ছে ইকুয়েশন, এটা কি যেমন হচ্ছে তোমার ইনার্শিয়াল ইকুয়েশন, তুমি যে d2 এবি ইকুয়াল এটা লেখা
আচ্ছা এই লাইন লিখছো? না সবাই আচ্ছা এরপর দেখো আমাদের কি করব, যে দেখো এখানে একটা টার্ম আছে d থিটা বাই dt, এখানে আরেকটা টার্ম আছে d থিটা বাই dt, দুইটাকে আমরা এক জায়গায় রাখবো। এইজন্য দেখো যে এই g d থিটা বাই dt এটা হচ্ছে আমরা এদিকে নিয়ে আসবো। এদিকে নেওয়ার আগে দেখো g বাই r দিয়ে আবার এটা গুণ হবে, তাই না? g স্কয়ার বাই r d থিটা বাই dt, সামনে মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে যাবে। এই যে এই টার্মটা, স্যার ওই লাইনটা একটু আরেকবার বলেন স্যার, ওই যে ই মাইনাস যেটা বলছেন প্রথম লাইন। আচ্ছা এটা হচ্ছে দেখো যে আমরা যদি কারেন্টটা বের করতে চাই তাহলে e মাইনাস eb বাই r লিখতাম না আমরা। হ্যাঁ স্যার। এখন eb এর ভ্যালু তো আমরা যেটা দিয়ে এক নিয়ে নেব সেটা হচ্ছে g d থিটা বাই dt লিখছি না, হ্যাঁ আচ্ছা। এটা আর না, তাহলে i এর জায়গায় তোমরা জাস্ট ওটা রিপ্লেস করে দাও। নেক্সট লাইনটা আমি যাচ্ছি, দেখো যে স্যার এটা একটু লেখা দেখা হয়েছে লিখে নিবেন। লিখো লিখো। আমি বলি যে হাতে লিখে প্র্যাকটিস করো সবাই। এই যে তোমরা দুইজন ঘুমাই দিচ্ছিস, স্যার আমার মনে দেখো যে এরপর তোমাদের কখনই খাতাটা খুলবা জানো, কুইজের আগে অথবা মিড টার্মের আগে, আমি জানি এটা ভালো। তো এই ক্লাসে যেটা প্র্যাকটিস করতেছো সেটাই তোমাদের মানে একমাত্র পরীক্ষার আগের প্রস্তুতি আর কি। পরীক্ষার আগের রাতে পড়বা ঠিক আছে, স্যার আমরা সো ক্লাসে একবার প্র্যাকটিস করে তোমাদের একটু তো মনে হবে যে যেগুলো আছে কোথাও আছে, লেখার মাত্র স্যার হ্যাঁ কোথাও করছিল। লেখো সেকেন্ড লাইনটা, সেকেন্ড লাইনটা লিখো, এই পর্যন্ত লিখে আসো। এতগুলো ইকুয়েশন আমাদের লাগবে। অবশ্যই লাগবে, নাহলে তো বাংলা অত পড়ে কি স্যার এতগুলো ইকুয়েশন করে রেখে একটা ক্যালকুলেটর বানাতে গ্যালোমিটার তুমি যদি কোনো আসলেই বিজ্ঞানী হও ভবিষ্যতে, সো তোমার যদি মনে করো যে ড্যাম্পিং রেশিওটা কীভাবে কমায় দেওয়া যায়, কীভাবে বাড়ায় দেওয়া যায়, সে যদি আসলেই কোনো ডেভেলপ করতে চাও তাহলে ব্যাকগ্রাউন্ডে নলেজটা তোমার অবশ্যই কাজে নেই। এই হইছে সেকেন্ড লাইনটা, তাহলে এই লাইনটা দেখো তো বুঝো কিনা, d থিটা বাই dt টা আমরা একসাথে নিয়ে আসছি, বোঝা যায়? যে g বাই r দিয়ে এটা গুণ করা হয়েছে, তাহলে g স্কয়ার বাই r d থিটা বাই dt এটাকে নিয়ে আসছি এদিকে, k থিটা থাকলো, আর এদিকে ডান পাশে g e বাই g r টা পড়ে আছে, বোঝা গেছে এই লাইনটা? তারপরে দেখো যে d থিটা বাই dt টাকে আমরা কমন নিলাম, কমন নিলে ভিতরে কি পড়ে থাকবে, d ড্যাশ প্লাস g স্কয়ার বাই r পড়ে থাকবে না, প্লাস k থিটা g e বাই r। এই লাইন পর্যন্ত এতটুকু বুঝছো? আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এই টার্মটাকে আমরা কি বলতে পারি বলো তো, ড্যাম্পিং রেশিও টার্ম এটা, তাহলে এটা কি নতুন ড্যাম্পিং কনস্ট্যান্ট বলতে পারি না আমরা, বোঝা যায়? আমরা কি পড়তাম যে d থিটা বাই dt এটা হচ্ছে তোমার ড্যাম্পিং যে টর্কটা সেটা, সো আমাদের d থিটা বাই dt এর সাথে যেই ভেরিয়েবলটা থাকবে সেটা বা সহগ থাকবে সেটাই এখন ড্যাম্পিং এর সহগ আমরা বলতে পারি না, ড্যাম্পিং টর্ক। সো এই d ড্যাশ প্লাস d স্কয়ার বাই r এটা হচ্ছে তোমার নতুন ড্যাম্পিং হচ্ছে, এটা অ্যাকচুয়াল ড্যাম্পিং হিসেবে এরা বলছে, তোমরা এটা লিখো। এই লাইন পর্যন্ত আসো, যে এই লাইন পর্যন্ত আসো, আচ্ছা আসছো এতটুকু, এই লাইন পর্যন্ত আসছো? আচ্ছা ওকে, এখন দেখো যে এটা সাইড নোট দিয়ে একটু লিখে রাখবা যে d ড্যাশ প্লাস g স্কয়ার বাই r এটা কি জিনিস,
তো এটা লিখে রাখলাম। এরপরে দেখো ডি ড্যাশটাকে এরা খুব ছোট ধরে নিছে, তাহলে ডি ড্যাশ ভেরি স্মল রাখছে, তাহলে ড্যাম্পিং কনস্ট্যান্টটাকে তোমরা কি লিখতে পারো, এই যে জি স্কয়ার বাই আর লিখতে পারো না, ডি ড্যাশটা খুব ছোট এইজন্য এটার কোনো প্রভাব নাই। জি স্কয়ার বাই আরটাকে আমরা সেই ডি ড্যাম্পিং কনস্ট্যান্টটা লিখতে পারি। সো ডি ইজ ইকুয়াল টু ডি জি স্কয়ার বাই আর, এটা লিখো। জুম করবো এখানে শুধুমাত্র ক্রিটিক্যাল ড্যাম্পিং এর এগুলো ইউজ করছে না, এর আগ পর্যন্ত এর পরের লাইনে আসবো, তুমি তো শেষের দিকে যাও, চল পরে যাও, আসতেছি। আচ্ছা এই দেখো যে জি স্কয়ার বাই আর করলাম, এটা হচ্ছে কখন ডি ড্যাশটাকে অনেক ছোট ধরে আমরা এটা করলাম। এরপরে দেখো যে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর সময় ডি প্রাইম ভেরি স্মল, হ্যাঁ ডি ড্যাশটা ভেরি স্মল এর সময়, তাহলে হচ্ছে এই যে এই টার্মটা দেখো, এটা যদি অনেক ছোট হয় তাহলে আমরা ডি এটাকে জি স্কয়ার বাই আর লিখতে পারি না, ডি ইজ ইকুয়াল টু জি স্কয়ার বাই আর, এটাই বলতে পারি। তারপরে দেখো যে ফর ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য আমাদের যে রেজিস্ট্যান্সটা সেটাকে আমরা আরসি দিয়ে প্রকাশ করতেছি। আরসি দিয়ে প্রকাশ করলে তাহলে এই ফর্মুলাটা কি হবে দেখো, ডি এর সাথে সি দাও ইজ ইকুয়াল টু জি স্কয়ার বাই আরসি দাও, এটা এতটুকু রাখো। আর ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য তোমরা এই যে এই ফর্মুলাটার মধ্যে ওই যে মুছে দিছি, ডি সি স্কয়ার মাইনাস 4jk ইজ ইকুয়াল টু 0 হয় না, লেস দ্যান 0 কিসের জন্য, আর গ্রেটার দ্যান 0 কিসের জন্য, ওভারড্যাম্প এবং আন্ডারড্যাম্পের জন্য, আর ক্রিটিক্যালের জন্য সমান সমান হবে, তাই না? সো এই যে তোমার একভাবে হচ্ছে আমরা ওই ইকুয়েশন থেকে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর কনস্ট্যান্টটা বের করলাম, আর একটা হচ্ছে আমরা সেই ওই ইকুয়েশন এর সলিউশন থেকে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর সলিউশনটা বের করব, যেটা হচ্ছে দেখো ডিসি ইজ ইকুয়াল টু 2√jk লিখতে পারবো। এই ডিসি এবং এই ডিসি হচ্ছে একই জিনিস, সো আমরা এইটাকে ইজ ইকুয়াল টু 2√jk লিখতে পারি। লিখো, লিখে লিখে একটু প্র্যাকটিস করো। কি বললাম বলতো, যে একটা ড্যাম্পিং কনস্ট্যান্ট আমরা ওই যে মেইন ফর্মুলাটা যেটা টর্কের ফর্মুলা সেখান থেকে আসলাম, আরেকটা ড্যাম্পিং কনস্ট্যান্ট ডিসি যেটা সেটা হচ্ছে আমরা এই ক্রিটিক্যাল ড্যাম্পিং এর যে ফর্মুলাটা সেটা থেকে আসলাম। সো এই দুইটা ক্রিটিক্যাল ড্যাম্পিং সমান আমরা বলতে পারি। সো এই দুইটা ক্রিটিক্যাল ড্যাম্পিং সমান হওয়ার কারণে জি স্কয়ার বাই আরসি ইজ ইকুয়াল টু 2√jk এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা মোটামুটি এখানে কাছাকাছি চলে আসছি। তাহলে দেখো যে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য আমাদের ওই সার্কিটটার রেজিস্ট্যান্স কি হবে তার ভ্যালু এই যে এই ইকুয়েশন থেকে পেলাম। এই তোমরা লিখছো এই পর্যন্ত? ঠিক আছে। তাহলে RC = এই যে g² / 2jk, তাহলে এটা আমরা বলতে পারি, তাই না? কোথায় যাও তুমি? ডেটাসে তোর বাসা কি হবে? আর ক্লাস তো শেষ, 10 মিনিট ওয়েট করো। ইয়ার দুটো স্লাইড বেশি না, স্যার আপনি বলুন দিলে 5 মিনিট ওয়েট করো। যদি শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো যে কি পেলাম বলতো, আমরা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের সাথে এই যে তোমার ড্যাম্পিং কনস্ট্যান্ট বা তোমার হচ্ছে এই যে ইনারশিয়া কনস্ট্যান্ট, তারপর হচ্ছে কন্ট্রোলিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর কনস্ট্যান্ট গুলোর যে সম্পর্কটা সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি। এটাই কিন্তু আমাদের আজকের টপিক ছিল, বুঝতে পারছো? যে এই যে তোমার এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের সাথে আমাদের এই তোমার কনস্ট্যান্ট গুলো, যে টর্ক কনস্ট্যান্ট গুলো সম্পর্ক কি সেটা আমরা বের করতে চাইছিলাম, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করলাম। এটা নিয়ে তোমাদের সামনে ম্যাথ আছে। আচ্ছা দেখো, এখন যে ক্রিটিক্যাল ড্যাম্পিং এটা তো তোমার মানে কোনো ফোর্সড ফেনোমেনন না, এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। এই ন্যাচারাল জিনিসটা ঘটানোর জন্য তোমার যদি এই রেজিস্ট্যান্সটা তোমার সার্কিটে থাকতে হবে। যদি এই রেজিস্ট্যান্সটা সার্কিটে না থাকে, যেটা হচ্ছে তোমার RG হচ্ছে তোমার যে রেজিস্ট্যান্সটা আমাদের সার্কিটে আছে সেটা, আর
এটা হচ্ছে এই যে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ওই ক্রিটিক্যাল ড্যাম্পিংটা ঘটানোর জন্য যে রেজিস্ট্যান্স দরকার সেটা। সো আমরা যদি এই দুটো মাইনাস করি তাহলে কত রেজিস্ট্যান্স আমাদের অ্যাড করতে হবে ক্রিটিক্যাল ড্যাম্পিং এর জন্য সেটা বের করতে পারবো না। আরজি হচ্ছে তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং না, নরমালি যে তোমার গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা থাকে সেটা, কিন্তু সেটা যে ক্রিটিক্যাল ড্যাম্পিং ঘটাবে সেটা কিন্তু আমরা জানি না। হইতে পারে যে আরজি সমান এই এটা হইতে পারে, আরজি সমান আরসি হইতে পারে, হইতেও পারে, বলা যায় না। যদি না হয়, যদি হচ্ছে তোমার দেখতেছো যে ক্রিটিক্যাল ড্যাম্পিং আসতেছে না, তখন হচ্ছে তোমরা এই যে এই পরিমাণ রেজিস্ট্যান্সটা ওই যে গ্যালভানোমিটার সাথে সিরিজে অ্যাড করে দিতে হবে, তখন তোমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ওই কার্ভটা দেখতে পাবে। এটাকে বলা হয় যে এক্সটার্নাল সিরিজ রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু ক্রিটিক্যাল ড্যাম্পিং REX। এটা হচ্ছে দেখো আর কিছু নাম দিছে, CDRX অর PCDR, এত কিছু জানার দরকার নাই, তোমরা REX এই বড় এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা দরকার গ্যালভানোমিটারের সাথে সিরিজে কানেক্ট করলে যেটার মাধ্যমে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিংটা দেখতে পাই। এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের যখন সাজেশন রাখবো তখন আমি এটা রাখবো। হ্যাঁ, তোমার হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের সাথে আমাদের এই কনস্ট্যান্টগুলোর কি সম্পর্ক সেটা তুমি এখানে প্রুফ করবে। আচ্ছা, এতটুকু লিখে নাও। এই 5 মিনিট আগে গেলে কি হবে সেটা বলো তো। আপনি টাইম দিয়ে রাখছো, এর মধ্যেই যাও তুমি। স্যার আমাকে আমার বাসায় যেতে হবে, এরপরে প্রস্তুতি হয়ে যাবে, যানজটের একটা কাজ, প্রস্তুতির উপর কাজ। খুবই প্রস্তুতি মানে যুদ্ধটা আপনার এটা বলতেছি যে তুমি এখন মনে করো যে ঢাকা থেকে কোথাও যাবা, তার জন্য তো মানুষ এত প্রস্তুতি নিয়ে গেল 5 মিনিটের জন্য যে প্রস্তুতি নিচ্ছ। সামনে যুদ্ধ লাগলে এই প্রস্তুতি আজকে যেটা একটা ব্যাপার থাকে না, মানে সুযোগ পাইলে আচ্ছা ঠিক আছে, দেখো যে আমাদের আজকে আর আমি ম্যাথ পার্টটা স্টার্ট করতেছি। ঠিক আছে, আজকে থিওরি পার্টটা আমি শেষ করে দিচ্ছি, ম্যাথ পার্টটা আমি নেক্সট ক্লাসে আমি এটা ম্যাথের জন্য পাই। কিন্তু হচ্ছে যে আমি যে তোমাদের নেক্সট মঙ্গলবারে ক্লাসে কিছু ম্যাথ করা, হ্যাঁ জি স্যার, ছোট ম্যাথ হতো এক্সামে দিতেও স্যার যেহেতু মঙ্গলবার করাবেন বুধবার দেবো না। ঠিক আছে, সেম বলবো যখন তাহলে আর দিলাম না। স্যার আপনি আচ্ছা তুমি এই যে তোমার আইডি বলে চলো। আচ্ছা